আপনি কি কখনো ভেবেছেন যে ছেলেটি সারাদিন আবর্জনা কোড়ায় সে একটি পুরো ট্রেনের ভাগ্য বদলে দিতে পারে? শান্তাপুর জংশনে একটি ট্রেন চুপচাপ দাঁড়িয়েছিল। অফিসাররা ক্লান্ত হয়ে পড়েছিলেন, যাত্রীরা অপেক্ষায় ছিলেন। আর তখনই ছেঁড়া পোশাকে এক ১৮ বছরের ছেলে ইঞ্জিনের নিচে বসে পড়ল। কেউ তার নাম জিজ্ঞাসা করল না, কেউ তাকে বিশ্বাস করল না। তার নাম ছিল আব্দুল, এবং পরবর্তী ২৫ মিনিটে রেলওয়ের নিয়ম নয়, বরং তার অভিজ্ঞতা কথা বলতে চলছিল। বন্ধুরা, গল্পে এগিয়ে যাওয়ার আগে একটি ছোট্ট কথা। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষ ৫ মিনিট শুধু আব্দুলের জীবন নয়, আপনার চিন্তাভাবনাও বদলে দেবে। আর যদি আপনার মনে হয় যে প্রতিভা পোশাক দিয়ে চেনা যায় না, তবে লাইক অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং এই গল্পটি সেই সব মানুষের কাছে পৌঁছে দেবেন যারা আজও অবহেলিত। বন্ধুরা, আসুন এবার এই গল্পটি শুরু থেকে দেখি। শান্তাপুর রেলওয়ে জংশন থেকে একটু দূরে পুরনো মালগুদামের পাশের রেল লাইনে একটি ছেলে ঝুঁকেছিল। হাতে একটি ছেঁড়া বস্তা, পায়ে ক্ষয় হয়ে যাওয়া চটি, আর গায়ে এমন পুরনো পোশাক যা অনেক আগেই নতুন হওয়া ছেড়ে দিয়েছিল। সেই ছেলেটির নাম ছিল আব্দুল। বয়স ১৮ বছর, কিন্তু চেহারা এমন যেন জীবন তার কাছ থেকে বয়সের আগেই অনেক কিছু চেয়ে নিয়েছে। চোখ দুটো ছিল তীক্ষ্ণ এবং দেখার ধরন আলাদা। সে জিনিসগুলোকে শুধু দেখত না, সেগুলো বোঝার চেষ্টা করত। আব্দুল রোজ এখানেই আবর্জনা কোড়াত। প্লাস্টিকের বোতল, মরচে ধরা লোহার টুকরো, কখনো কোনো কৌটোর ঢাকনা, যা পেত বস্তায় ভরে নিত। এটাই ছিল তার সারাদিন, এটাই তার রোজগার। আজও সে সেটাই করছিল। কিন্তু আজ পরিবেশ কিছুটা বদলে গিয়েছিল। সেই লাইনেই একটি পুরো ট্রেন অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। না ছিল ইঞ্জিনের আওয়াজ, না কোনো বাঁশি, না চাকার নড়াচড়া, শুধু এক অদ্ভুত নীরবতা। আব্দুল আবর্জনা তুলতে তুলতে মাথা তুলল। তার নজর সরাসরি ইঞ্জিনের উপর গেল। ট্রেনের লোকো পাইলট নিচে নেমে এসেছিলেন। পাশেই ৩ জন রেলওয়ে কর্মকর্তা নিজেদের মধ্যে কথা বলছিলেন। রামকিষাণ শর্মা, ট্রেনের ড্রাইভার, বারবার ইঞ্জিনের দিকে তাকাচ্ছিলেন। তার মুখে বিরক্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। বিনোদ তিওয়ারির গলায় ছিল খিটখিটে ভাব। আর সুনীল পাটিল বারবার ঘড়ি দেখছিলেন। চতুর্থ কর্মকর্তা ইরফান খান চুপচাপ সব দেখছিলেন। আব্দুলের কাছে এটা অদ্ভুত লাগল। ট্রেন এখানে থামত, কিন্তু এতক্ষণ ধরে এবং এইভাবে একেবারে চুপচাপ এমনটা খুব কমই হতো। সে ধীরে ধীরে রেল লাইন থেকে সরে ট্রেনের দিকে এগিয়ে গেল। পায়ে ভয় ছিল না, কিন্তু একটা অভ্যেস ছিল, ধীর গতি আর কিছুটা নিচু করা মাথা। সে ইঞ্জিনের কাছে পৌঁছল এবং খুব সম্মান ভরা গলায় বলল, সাহেব, অনেকক্ষণ ধরে ট্রেন দাঁড়িয়ে আছে, কি হয়েছে? রামকিষাণ শর্মা ঘুরে তাকালেন। নজর আগে ছেঁড়া পোশাকে গেল, তারপর বস্তায়, তারপর আব্দুলের মুখে। তোমার কি দরকার? তিনি কর্কশ স্বরে বললেন। যাও এখান থেকে, নিজের কাজ করো, আবর্জনা কুড়াও। আব্দুল কিছু বলল না, সে মাথা নিচু করে নিল। এই জবাব তার কাছে নতুন ছিল না। সে পিছিয়ে গেল, কিন্তু তার চোখ ট্রেন থেকে সরল না। সে কিছুটা দূরে দাঁড়িয়ে ইঞ্জিনটা দেখতে লাগল। নিচে উকি দিত, চাকার দিকে নজর দিত, তার আর পাইপগুলো খুব মন দিয়ে দেখত। রেল কর্মকর্তারা নিজেদের মধ্যে কথা বলছিলেন। সময় বয়ে যাচ্ছিল। যাত্রীরা জানালা দিয়ে উকি দিতে শুরু করেছিলেন। আব্দুল এখন আর আবর্জনা কুড়াচ্ছিল না। তার বস্তা মাটিতে পড়েছিল। তার পুরো মনোযোগ ছিল ট্রেনের ওপর। তার ভ্রু কুঁচকে ছিল, যেন মাথার ভেতরে কোনো হিসেব মেলাচ্ছে। সে অনেক ট্রেন দেখেছিল, চলন্ত, থেমে থাকা এবং খারাপ হওয়া ট্রেনও। আজ যা হচ্ছিল সেটা তার ঠিক মনে হচ্ছিল না। সে আরও এক পা এগিয়ে গেল। তখনই বিনোদ তিওয়ারির চড়া গলা শোনা গেল। এই, এখানে কেন ঘুরছিস? ভাগ এখান থেকে। আব্দুল থেমে গেল। সে এক মুহূর্তের জন্য ইঞ্জিন দেখল, তারপর কর্মকর্তাদের। তার মুখে রাগ ছিল না, ভয়ও ছিল না, ছিল শুধু এক গভীর গাম্ভীর্য। আর সেই মুহূর্তেই শান্তাপুর জাংশনের সেই রেল লাইনে এক আবর্জনা কোড়ানো ছেলের ভেতরে কিছু একটা বদলাতে শুরু করেছিল, যা তখনও কেউ দেখতে পাচ্ছিল না। আব্দুল সেখানেই দাঁড়িয়ে রইল, কিছুটা দূরে কিন্তু পুরোপুরি সতর্ক। রেল কর্মকর্তাদের কথাবার্তা এখন পরিষ্কার শোনা যাচ্ছিল। গলার স্বরে বিরক্তি আর শব্দের মাঝে দুশ্চিন্তা লুকিয়েছিল। বিনোদ তিওয়ারি ইঞ্জিনের দিকে ইশারা করে বললেন, বুঝতে পারছি না সমস্যা কোথায়, ওপর থেকে সব ঠিকই লাগছে। সুনীল পাটিল ঘুড়ি দেখে জবাব দিলেন, স্টেশন থেকে টিম আসতে দেরি আছে, যাত্রীরা হয়রান হচ্ছে। রামকিষাণ শর্মা বারবার ইঞ্জিনের চারপাশে ঘুরছিলেন। তিনি কখনো পাইপ দেখছিলেন, কখনো তার, আর প্রতিবার কপাল কুঁচকে ফেলছিলেন। আব্দুল এসব দেখছিল। সেই ইঞ্জিনের আওয়াজ নয়, বরং তার নীরবতা শুনছিল। সে মন দিয়ে দেখল নিচে একটি পাইপের পাশে হালকা বাষ্পের মতো কিছু একটা উঠে আবার মিলিয়ে যাচ্ছে। তার মুখে এক হালকা অস্বস্তি এলো। সে আবার এগিয়ে গেল। এবার তার চলায় দ্বিধা কম ছিল। সে পরিষ্কার গলায় বলল, স্যাব, যদি কিছু মনে না করেন তবে একটি কথা বলি। ৩ জন কর্মকর্তা একসাথে ঘুরে তাকালেন। বিনোদ তিওয়ারি বাঁকা চোখে দেখে বললেন, এখন আবার কি? বলে দিয়েছি না এখান থেকে সরে যেতে। আব্দুল থামল না।
ইঞ্জিনের নিচের পাইপটা। সে বাক্যটি শেষ করার আগে এক মুহূর্ত দেখে নিয়ে বলল, ওটা খুব বেশি গরম হচ্ছে। এক মুহূর্তের জন্য সবাই চুপ হয়ে গেলেন। তারপর সুনীল পাটিল হেসে উঠলেন। বাহ, এখন আবর্জনা কুড়ানো লোকও ইঞ্জিনিয়ার হতে শুরু করেছে। রামকিষণ শর্মা বিরক্ত হয়ে বললেন, অনেক হয়েছে, এখান থেকে বেরো। আব্দুলের মুখ লাল হয়ে গেল, কিন্তু সে গলা চড়াল না। আমি রোজ এখানে থাকি স্যাব, সে বলল। ট্রেন দেখি, যখন চলে তখন আওয়াজ আলাদা হয়। আজ সেই আওয়াজ নেই। বিনোদ তিওয়ারি টিটকিরি দিলেন, আওয়াজ নেই? আরে একে তো সব জানা আছে। কিন্তু ইরফান খান এতক্ষণ চুপ ছিলেন। তিনি আব্দুলকে মন দিয়ে দেখলেন। ছেঁড়া পোশাক, নোংরা হাত, কিন্তু চোখে ঘাবড়ে যাওয়ার ভাব ছিল না। তুই এসব কি করে জানিস? তিনি জিজ্ঞাসা করলেন। আব্দুল কাঁধ ঝাঁকাল। দেখে দেখে, শুনে শুনে। কিছুক্ষণের নীরবতা নেমে এলো। যাত্রীরা এখন জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিলেন। বিনোদ তেওয়ারি দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বললেন, পাগলামি। তারপর ইরফান খানের দিকে তাকিয়ে বললেন, যতক্ষণ না স্টেশন থেকে কেউ আসছে। তিনি থেমে বললেন, একেও হাত সাফ করতে দাও। সুনীল পাটিল অবাক হয়ে তাকালেন। সত্যি? ইরফান খান মাথা নাড়লেন। শুধু দেখতে দাও, এমনিতেও আমাদের হারানোর কি আছে? আব্দুল তাদের দিকে তাকাল। সে এখনও পুরো ভরসা পায়নি, কিন্তু প্রথমবার তাকে তাড়িয়ে দেওয়া হয়নি। সে জানত এখন সে যা করবে তার উপর সবার নজর থাকবে। আর যদি সে ভুল হয়, তবে এই শেষ সুযোগটিও তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। আব্দুল বস্তাটি একপাশে রাখল, ধীরে ধীরে ইঞ্জিনের দিকে এগিয়ে গেল। শান্তাপুর জাংশনের সেই রেল লাইনে এখন প্রতিটি সেকেন্ড ভারী হয়ে উঠছিল। কারণ এখন প্রশ্ন শুধু ট্রেনের ছিল না, প্রশ্ন ছিল এক আবর্জনা কোড়ানো ছেলের বুদ্ধির। আব্দুল ইঞ্জিনের কাছে পৌঁছল তো সেই জায়গাটি হঠাৎ ছোট মনে হতে লাগল। ৩ জন কর্মকর্তা, একজন ড্রাইভার আর দূর থেকে তাকিয়ে থাকা যাত্রীদের চোখ সবই একদিকে ছিল। সে প্রথমে মাটিতে রাখা বস্তাটি সরাল, তারপর ঝুঁকে ইঞ্জিনের নিচে দেখল। কয়েক সেকেন্ড সে শুধু দেখে গেল, না ছুঁয়ে, না কথা বলে। রামকিষণ শর্মা অস্থির হয়ে বললেন, কিছু বুঝতে পারছিস নাকি এমনিই দাঁড়িয়ে থাকবি? আব্দুল জবাব দিল না। তার নজর একটি মোটা পাইপের ওপর আটকে গিয়েছিল। সেই পাইপটি কিছুটা বাঁকা ছিল, আর তার পাশে জমে থাকা মোর্চে একদম টাটকা লাগছিল। সে হাত বাড়াল, তারপর হঠাৎ থামিয়ে দিল। না ছুঁয়ে কি দেখছিস? সুনীল পাটিল ব্যঙ্গ করে বললেন। আব্দুল ধীরে ধীরে বলল, এখানে গরম খুব বেশি। বিনোদ তেওয়ারি হেসে উঠলেন, আরে ভাই, ইঞ্জিন তো গরম হবেই। আব্দুল মাথা নাড়ল, এতটা নয়। এবার ইরফান খান মন দিয়ে শুনলেন। এতটা কেন নয়, তিনি জিজ্ঞাসা করলেন। আব্দুল পাইপের দিকে ইশারা করল। যখন ট্রেন চলে তখন হাওয়া নিচ থেকে বাইরে বেরোয়। আজ হাওয়া আটকে আছে, তাই গরম বাড়ছে। কিছুক্ষণ কেউ কিছু বলল না। বিনোদ তিওয়ারি ইরফানের দিকে তাকালেন, তারপর আব্দুলের দিকে। তুই এসব কোথা থেকে শিখেছিস? আব্দুল শান্ত স্বরে বলল, শিখিনি সাব, দেখেছি প্রতিদিন। ইঞ্জিনের নিচে বসতে বসতে সে বলল, এই জোরটা। তার আঙ্গুল এক জায়গায় থামল। এটা ঢিলে হয়েছিল, তারপর জোর করে কষা হয়েছে। রামকিষণ শর্মা চমকে উঠলেন। এই কথা তো কালো বলা হয়েছিল। সুনীল পাটিলের হাসি এখন গায়েব ছিল। আব্দুল পাশে পড়ে থাকা একটি পুরনো সরঞ্জাম তুলল। সে না তাকিয়ে জিজ্ঞাসা করল, ছুতে দেবেন? বিনোদ তিওয়ারি রাগে মুখ খুললেন, কিন্তু ইরফান খান হাত তুলে তাকে থামিয়ে দিলেন। করতে দাও, তিনি বললেন। আব্দুল সরঞ্জামটি ধীরে লাগাল। কোনো তাড়াহুড়ো নেই। তার কপালে ঘাম এসে গিয়েছিল। রোদও করা হচ্ছিল, কিন্তু তার হাত স্থির ছিল। সে জোরটি কিছুটা ঢিলে করল, তারপর পাইপটিকে খুব হালকাভাবে সোজা করার চেষ্টা করল। হঠাৎ ইঞ্জিনের ভেতর থেকে এক অদ্ভুত আওয়াজ এলো। রামকিষণ শর্মা ঘাবড়ে গিয়ে বললেন, এই আওয়াজ তো আগে ছিল না। আব্দুল তৎক্ষণাৎ হাত থামিয়ে দিল। সে মাথা তুলে ইঞ্জিন দেখল, যেন তার নাড়ি পরীক্ষা করছে। ঠিক আছে, সে বলল, এটা সঠিক আওয়াজ। এখন সবার শ্বাস ধীর হয়ে গিয়েছিল। বিনোদ তিওয়ারির মুখে প্রথমবার দুশ্চিন্তা স্পষ্ট দেখা গেল। যদি এটা ভুল বেরোয়? তিনি কথা শেষ করলেন না। আব্দুল তার দিকে তাকাল, তার চোখে ভয় ছিল না। তবে আমি এখানেই আছি, সে বলল। সেই একটি বাক্যের পর আর কোনো হাসি ঠাট্টা রইল না। আব্দুল এখন ইঞ্জিনের ঠিক নিচে বসেছিল। তেল আর ধুলো তার হাতে মিশে গিয়েছিল। সে ধীরে ধীরে জোরটিকে আবার ঢিলে করল, খুব সামান্য, যাতে পাইপটি নিজের জায়গায় শ্বাস নিতে পারে। রামকিষণ শর্মা পাশে দাঁড়িয়েছিলেন। বেশি দেরি করিস না, তিনি বললেন। আব্দুল মাথা নেড়ে বলল, তাড়াহুড়ো করে করা কাজ প্রায়ই আবার করতে হয়। আব্দুল পাইপটিকে সামান্য মোড়াল, তারপর ক্ল্যাম্প আটকাতে শুরু করল, প্রতিটি প্যাচ ভেবে চিনতে। হঠাৎ ইঞ্জিনের ভেতর থেকে জোরে একটা আওয়াজ এলো। রামকিষণ শর্মা ভয় পেয়ে গেলেন। আব্দুল ইঞ্জিন দেখল, তারপর চোখ বন্ধ করে নিল।
2 সেকেন্ড 3 সেকেন্ড ঠিক আছে সে বলল ভয়ের কিছু নেই আব্দুল শেষবারের মতো ক্ল্যাম্প টাইট দিল তারপর ধীরে ধীরে ইঞ্জিনের নিচ থেকে বেরিয়ে এলো সে হাত ঝাড়ল এখন স্টার্ট করে দেখুন সে বলল 3 কর্মকর্তার নজর রামকিষাণ শর্মার ওপর গেল ড্রাইভার সুইচ ঘোরালেন প্রথমবার ইঞ্জিন কাঁপল কিন্তু চলল না দ্বিতীয়বার এক ভারী আওয়াজ এলো তৃতীয়বার ইঞ্জিন পুরো শক্তিতে চলতে শুরু করল পুরো কাঠামো কেঁপে উঠল যেন দীর্ঘ সময় পর কেউ তাকে জাগিয়ে দিয়েছে কিছুক্ষণ কেউ কিছু বলল না তারপর রামকিষাণ শর্মা ইঞ্জিন বন্ধ করে আবার স্টার্ট করলেন এবার আওয়াজ পরিষ্কার ছিল ঠিক যেমনটা হওয়া উচিত ইরফান খান ধীরে মাথা নাড়লেন বিনোদ তিওয়ারি আব্দুলের দিকে তাকালেন তার চোখে এখন আর অহংকার ছিল না আব্দুল মাটিতে বসে পড়ল সে দীর্ঘশ্বাস নিল 200 মিনিট পূর্ণ হয়েছিল আর সেই 200 মিনিটে একটি থেমে থাকা ট্রেনের সাথে সাথে অনেক মানুষের চিন্তাধারাও নড়ে গিয়েছিল রামকিষাণ শর্মা ধীরে ধীরে ট্রেনটিকে আগে বাড়ালেন চাকা লাইনে গড়াল আর ট্রেন চলতে শুরু করল প্রথমে ধীরে তারপর কিছুটা জোরে যাত্রীদের মুখে স্বস্তির হাসি ফুটল ট্রেন কিছুটা দূরে গিয়ে থামল তারপর আবার আগে বাড়ল রামকিষাণ শর্মা ইঞ্জিন থেকে নেমে আব্দুলের দিকে তাকালেন যদি না থাকত তিনি বললেন তবে জানি না কতক্ষণ থেমে থাকতে হতো ইরফান খান মাথা নাড়লেন বিনোদ তিওয়ারি গলা পরিষ্কার করে বললেন 200 মিনিটে ও যা করল সেটা আমরা করতে পারিনি আব্দুল এসব শুনছিল কিন্তু কিছু বলল না সে মাটিতে পড়ে থাকা তার বস্তাটি তুলল তার জন্য কাজ শেষ হয়েছিল সে ফিরতে লাগল পেছন থেকে আওয়াজ এলো আরে দাঁড়াও আব্দুল থামল ইরফান খান তার দিকে এগিয়ে এলেন তার হাতে একটি রুমাল ছিল হাত পরিষ্কার করে নাও তিনি বললেন আব্দুল রুমালটি নিল তার আঙুলগুলো হালকা কাঁপছিল রামকিষাণ শর্মা জিজ্ঞাসা করলেন তোর নাম কি আব্দুল জবাব দিল আব্দুল নাম শুনে বিনোদ তিওয়ারি কিছু মুহূর্ত চুপ থাকলেন তারপর বললেন আব্দুল আজ যদি ট্রেন চলেছে তবে তাতে তোরও হাত আছে আব্দুল মাথা নিচু করে নিল সে প্রশংসায় অভ্যস্ত ছিল না ট্রেন এখন পুরোপুরি চলে গিয়েছিল রোদ আর ধুলো আগের মতোই ছিল কিন্তু সেখানকার মানুষগুলোর ভেতর কিছু বদলে গিয়েছিল আব্দুল বস্তা কাঁধে নিল সে জানত না আগে কি হবে কিন্তু আজ সে শুধু আবর্জনা কুড়ানো ছেলে হয়ে রইল না ইরফান খান তাকে ইশারায় কাছে ডাকলেন রোজ এখানেই থাকিস আব্দুল বলল হ্যাঁ স্যাব মালগুদামের পেছনে ইরফান খান ফোনে কারো সাথে কথা বললেন তারপর একটি ব্যাগ আব্দুলের দিকে বাড়িয়ে দিলেন আব্দুল ব্যাগ খুলে দেখল ভেতরে একজোড়া পরিষ্কার পোশাক একটি নতুন চটি আর খাবারের প্যাকেট আব্দুলের চোখ ভিজে এলো ইরফান খান বললেন কাদার দরকার নেই এটা দয়া নয় তারপর তিনি একটি কাগজ আব্দুলের হাতে দিলেন কাল সকালে শান্তাপুর জংশনে চলে আসবি অফিসের পেছনে আবর্জনা কুড়োনোর জন্য নয় আব্দুল কাগজটি খুব সাবধানে ধরল যেন ওটা কোনো মূল্যবান জিনিস ইরফান খান বললেন তোর মতো মানুষ যদি সঠিক জায়গায় পৌঁছে যায় তবে অনেক কিছু শিখতে পারবে তিনি চলে গেলেন আব্দুল সেখানেই বসে পড়ল সে নতুন পোশাক পরে নিল পোশাক বদলাতেই দুনিয়া বদলে গেল না কিন্তু তার দাঁড়ানোর ভঙ্গি বদলে গেল সে নতুন চটি পরল পায়ে জ্বালা কম হল খাবার খুলল প্রথম গ্রাস মুখে নিতেই তার চোখ থেকে এক ফোঁটা জল পড়ল সেটা খিদের নয় সম্মানের আজ 5 মিনিটই যথেষ্ট ছিল একজন আবর্জনা কুড়ানো ছেলেকে সুযোগ পাওয়ার মতো মানুষ বানানোর জন্য আব্দুল পা বাড়াল জীবন এখনও সহজ হয়নি কিন্তু এখন তাতে এগিয়ে যাওয়ার একটা দিক ছিল বন্ধুরা যদি এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে যায় তবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর সেই সব মানুষের কাছে পৌঁছে দেবেন যারা আজকেও পোশাক নয় বরং তাদের পরিস্থিতির জন্য পরিচিত কারণ হতে পারে পরবর্তী আব্দুল আপনাদের আশেপাশেই আছে